আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের বডি ফ্লুইডের থার্ড লেকচারে। এর আগে আমরা বডি ফ্লুইড কম্পার্টমেন্ট সম্পর্কে পড়েছি। এই লেকচারে আমরা বডি ফ্লুইডের মেজারমেন্ট সম্পর্কে পড়বো এবং বডি ফ্লুইডের ভলিউম এন্ড অসমোলারিটি চেঞ্জ সম্পর্কে পড়বো। তো এট ফার্স্ট আমরা দেখি যে কোনো একটা কম্পার্টমেন্টের ভলিউম কিভাবে মেজার করতে হয়। তো ধরে নিই এটা একটা বডি ফ্লুইড কম্পার্টমেন্ট, আমরা এর ভলিউমটা মেজার করতে চাচ্ছি। তো সেটার জন্য কি করা লাগবে? একটা যে কোনো ইন্ডিকেটর নেওয়া লাগবে যেটা নির্দেশ করবে ওর ভলিউমটা কত। তো এটা জানার জন্য একটা ইন্ডিকেটর নেওয়া লাগবে, সেই ইন্ডিকেটরের কনসেন্ট্রেশন কি সেটা আমাদের জানা লাগবে এবং ভলিউম কত সেটা আমাদের জানা লাগবে। ওই ইন্ডিকেটরটা বডির ভেতরে দেয়া লাগবে, ইনফিউজড করা লাগবে এবং সেটা বডির ভেতরে যে টোটাল বডিতে অথবা টোটাল একটা কম্পার্টমেন্টে সে ছড়াই পড়বে এবং ছড়াই পড়ার ফলে কি হবে, সে যখন ছোট একটা জায়গায় ছিল তখন সে কিন্তু অনেক কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল। এখন তাকে যখন আমরা বডি ফ্লুইড কম্পার্টমেন্টের ভিতরে ঢুকালাম তখন সে কিন্তু অনেক বড় জায়গায় চলে গেল, অর্থাৎ ডাইলিউটেড হয়ে গেল। অর্থাৎ কনসেন্ট্রেটেড একটা ইন্ডিকেটর সেটা যখন বডি ফ্লুইডে চলে যাবে সেটা তখন ডাইলিউটেড হয়ে যাবে। ফলে বিষয়টা একটু এরকম দেখাবে, সে বডি ফ্লুইডের ভেতরে যে কিন্তু ডাইলেটেড হয়ে গেল। এখন এই বডি ফ্লুইডের কম্পার্টমেন্টের যদি ভলিউমটা আমরা মেজার করতে চাই তাহলে যে সূত্রটা আমাদের ইউজ করা লাগবে সেটা কিন্তু আমরা এইচএসসি তে পড়ে এসেছি, সেটা হচ্ছে V1S1 সমান V2S2। এটাকে আমরা বলতাম লঘুকরণের সূত্র। তো এখানে কিন্তু লঘুকরণ করা হয়েছে, এই যে কনসেন্ট্রেটেড ইন্ডিকেটরটা সেটা বডি ফ্লুইডের ভেতরে যে লঘু হয়ে গেছে। তো তার আদি যে ভলিউম ছিল, আদি যে কনসেন্ট্রেশন ছিল সেগুলোকে V1S1 ধরবো এবং বডি ফ্লুইডের যাওয়ার পরে একটা বডি ফ্লুইডের কিছু অংশ আমরা বের করে আনবো এবং সেখানকার কনসেন্ট্রেশন মেজার করব এবং সেটাকে S2 দ্বারা ডিনোট করব। ফলে যে V2 পাবো সেটা হচ্ছে টোটাল এই বডি ফ্লুইড কম্পার্টমেন্টের ভলিউম। তো এই লঘুকরণের সূত্র কিন্তু আমরা আগেই পড়েছি, এটা সম্পর্কে যত ম্যাথ ছিল সবগুলা করা হয়ে গেছে। তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে ইন্ডিকেটর দিয়ে বডি ফ্লুইড কম্পার্টমেন্টের ভলিউমটা মেজার করা যায় এবং এই প্রিন্সিপালটাকে বলা হয় ইন্ডিকেটর ডাইলেশন প্রিন্সিপাল। তো আমরা জানি বডি ফ্লুইড কম্পার্টমেন্ট আমরা ফার্স্টলি দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। পরবর্তীতে এক্সট্রাসেলুলার ফ্লুইড আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং প্লাজমা এই দুই ভাগে বিভক্ত ছিল। তো যে কোনো কম্পার্টমেন্টের ভলিউম কিন্তু আমরা ওই ইন্ডিকেটর ডাইলিউশন প্রিন্সিপাল দিয়ে মেজার করতে পারি। তো এট ফার্স্ট আমরা চিন্তা করি টোটাল বডি ওয়াটার কি করে বের করব, মানে টোটাল বডি ওয়াটার যদি মেজার করতে যাই তাহলে কি ইউজ করব। সেক্ষেত্রে ইন্ডিকেটর হিসেবে আমরা ইউজ করব ট্রিটিয়াম ওয়াটার, আর এটাকে রেডিও অ্যাক্টিভ ওয়াটারও বলা হয়ে থাকে, অথবা ডিউটেরিয়াম ওয়াটার যেটাকে আমরা হেভি ওয়াটার বলে থাকি, ভারী পানি, আর অ্যান্টিপাইরিন। এই তিনটা জিনিস ইউজ করব। তো কেন এই তিনটা জিনিস ইউজ করব, তার কারণ হচ্ছে আমরা যখন ব্লাডের ভেতরে এই তিনটা জিনিস দিব তখন সেটা ক্যাপিলারিকেও ভেদ করতে পারবে, সেল মেমব্রেনকেও ভেদ করতে পারবে। কেন সেটা সেল মেমব্রেনকে ভেদ করতে পারবে, তার কারণ হচ্ছে এই সাবস্টেন্স গুলা কিন্তু লিপিড সলিবল থাকে এবং লিপিড সলিবল হওয়ার কারণে যে কোনো সেল মেমব্রেনকে সে ইজিলি পেনিট্রেট করতে পারে, ফলে সারা দেহে কিন্তু এই ইন্ডিকেটর গুলো ছড়ায় পড়বে। তখন সারা দেহে যে লঘু হয়ে যাবে এবং আমরা ইন্ডিকেটর ডাইলিউশন প্রিন্সিপালের সূত্রটা দিয়ে টোটাল বডি ওয়াটারটা মেজার করতে পারবো এবং এই ক্ষেত্রে আমাদের সময় লাগবে কয়েক ঘন্টা। এরপরে আমরা যদি এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউমটা মেজার করতে চাই সেক্ষেত্রে আমাদের 22 সোডিয়াম অথবা 125 আয়োডিন আয়োথ্যালামেট অথবা থায়োসালফেট অথবা ইনুলিন, এই চারটা জিনিস আমরা ইউজ করতে পারি চাইলে। এই ক্ষেত্রে এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউমটাই শুধুমাত্র মেজার করা যাবে। কেন এক্ষেত্রে এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম মেজার করা যাবে, তার কারণ হচ্ছে এই সাবস্টেন্স গুলা কিন্তু সেল মেমব্রেনকে পেনিট্রেট করে না। যেহেতু সেল মেমব্রেনকে পেনিট্রেট করে না, তার মানে কি, ওকে আমি ব্লাডের ভেতরে যখন পাঠাবো ব্লাডের ভেতরে সে যে প্লাজমার সাথে মিশবে এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ারটা ভেদ করে সে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে মিশবে, অর্থাৎ টোটাল এক্সট্রা সেলুলার ফ্লুইডে মিশবে কিন্তু কোনো সেলের ভেতরে ঢুকবে না। যেহেতু সেলের ভেতরে ঢুকবে না সেহেতু শুধুমাত্র এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউমটাই মেজার করা যাবে। তাহলে এই সাবস্টেন্স গুলা দিয়ে আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউমটা মেজার করতে পারি এবং এক্ষেত্রে 30 মিনিটসের মতো সময় লাগবে। আর যে ভলিউমটা মেজার হবে সেটাকে আমরা কিন্তু ট্রু এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম বলতে পারবো না, তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা যতই বলি না কেন সেল মেমব্রেনকে পেনিট্রেট করবে না, তারপরেও কিন্তু কিছুটা মানে কিছুটা পরিমাণ ওই সাবস্টেন্স গুলা কিছুটা সেল মেমব্রেনকে পেনিট্রেট করে ফেলে। ফলে আমরা যে ইসিএফ ভলিউমটা পাই সেটা প্রকৃত ইসিএফ ভ্যালু মানে ভলিউম হয় না, অর্থাৎ কিছুটা আইসিএফ এর ভ্যালু এর ভেতরে চলে আসে। এই জন্য এটাকে আমরা ট্রু ইসিএফ ভ্যালু না বলে আমরা বলি সোডিয়াম স্পেস অথবা ইনুলিন স্পেস এরকম নামে ডাকি, যেটা ইসিএফ এর চাইতে একটু বেশি মান দেয়। তো এটা আমরা সাধারণত অ্যাডজাস্ট করে ফেলি। এরপরে আমরা যদি ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউমটা মেজার করতে চাই তাহলে এমন কিছু লাগবে যেটা শুধুমাত্র সেলের ভেতরে যে মিশবে কিন্তু বাহিরে কোথাও থাকবে না। তো এরকম সাবস্টেন্স আমরা শুনেই বুঝতে পারছি এটা আসলে প্রকৃতপক্ষে পাওয়া পসিবল না, যে আমরা এমন কোন সাবস্টেন্স বডির ভেতরে পাঠাবো যেটা শুধু সেলের ভেতরে থাকবে, ব্লাডেও থাকবে না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডেও থাকবে না। এমন কোন ফ্লুইড আসলে ফ্লুইড বা ইন্ডিকেটর পাওয়া সম্ভব না
তো এই জন্য ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা ডিরেক্টলি মেজার আমরা করি না, আমরা টোটাল বডি ওয়াটারটা মেজার করি, সেখান থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটাকে বাদ দিয়ে দিই, ফলে আমরা যে ভলিউমটা পাই সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম। এখন আমরা যদি প্লাজমা ভলিউমটা মেজার করতে চাই তাহলে আমরা যে সাবস্টেন্স গুলো ব্যবহার করি সেটা হচ্ছে 125 আয়োডিন অ্যালবুমিন, মানে সিরাম অ্যালবুমিন, সেটার সাথে 125 আয়োডিন অর্থাৎ রেডিও অ্যাক্টিভ আয়োডিন থাকবে লেভেলড করা, এবং এটার সাথে আমরা ব্যবহার করতে পারি এটা ছাড়া ইভান্স ব্লু ডাই, যেটাকে আমরা বলি T1824। এই সাবস্টেন্স গুলো আমরা যদি ব্লাডের ভেতরে দিয়ে দিই তাহলে সেটা শুধুমাত্র প্লাজমাতেই থাকবে, সেটা রেড ব্লাড সেলের ভেতরেও ঢুকবে না, এমনকি ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ারটা ভেদ করে বাহিরেও আসবে না, ফলে শুধুমাত্র আমরা প্লাজমার ভলিউমটাই মেজার করতে পারবো। আমরা যদি ব্লাডের ভলিউম মেজার করতে চাই তাহলে 51 ক্রোমিয়াম লেভেল রেড ব্লাড সেল ইউজ করি, ব্লাডের ভিতরে এটা দিয়ে দিলে সেটা টোটাল ব্লাডে ছড়ায় পড়ে, ব্লাডের ভিতরে ছড়ায় পড়লে সেটাকে শুধুমাত্র আমরা ব্লাডের ভলিউমটাই মেজার করতে পারি। এছাড়া আমরা যদি ব্লাডের ভলিউমটা মেজার করতে চাই সেক্ষেত্রে একটা সূত্র আমরা ইউজ করতে পারি, অর্থাৎ 51 ক্রোমিয়াম লেভেল আরবিসি যদি ইউজ না করি তাহলে একটা সূত্র দিয়েই সরাসরি করতে পারি, সেটা হচ্ছে প্লাজমা ভলিউম ডিভাইডেড বাই 1 মাইনাস হেমাটোক্রিট। এখন আমাদের স্বভাবতই প্রশ্ন আসবে হেমাটোক্রিট জিনিসটা কি? হেমাটোক্রিট হচ্ছে দ্য ভলিউম, মানে ফ্র্যাকশন অফ দ্য ব্লাড দ্যাট ইজ অকুপাইড বাই আরবিসি, মানে টোটাল ব্লাড ভলিউমের মধ্যে যেই অংশটা, যে ফ্র্যাকশনটা শুধুমাত্র আরবিসি দ্বারা অকুপাইড থাকে সেটাকে আমরা বলি হেমাটোক্রিট। ছোটবেলায় আমরা টাকা পয়সার অঙ্ক পড়তাম যে আমার কাছে টোটাল 200 টাকা আছে, এখন আমি যদি একজনকে 20% তার ভিতর থেকে দিয়ে ফেলি তাহলে সে কত টাকা পাবে? সে কিন্তু 40 টাকা পাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 40 কে 20% দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা টোটাল অ্যামাউন্ট, টাকার যে টোটাল অ্যামাউন্ট ছিল 200 সেটা কিন্তু পেয়ে যাই। অর্থাৎ যে কোনো একজনের প্রাপ্য অংশ ডিভাইডেড বাই তার ফ্র্যাকশনটা, এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাই। তো এটা করার জন্য আমরা প্লাজমা ব্লাড ভলিউম যদি মেজার করতে চাই, ব্লাডের একটা ফ্র্যাকশন কিন্তু প্লাজমা দখল করে থাকে, সেই ফ্র্যাকশনটাকে আমরা কি বলতে পারি? ব্লাডের টোটাল ভলিউম যদি 1 হয় তাহলে হেমাটোক্রিট কি? আরবিসির ফ্র্যাকশন, তাহলে 1 মাইনাস হেমাটোক্রিট কি হবে? প্লাজমা কর্তৃক দখলকৃত ফ্র্যাকশন, তাহলে প্লাজমা কর্তৃক দখলকৃত ফ্র্যাকশন হচ্ছে 1 মাইনাস হেমাটোক্রিট। আর প্লাজমার ভলিউম যদি আমরা মেজার করি সেটাকে তার ফ্র্যাকশন দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা ওই টাকা পয়সার অঙ্কের মতো কিন্তু ব্লাড ভলিউম, টোটাল ব্লাড ভলিউম যেটা সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এই টোটাল ব্লাড ভলিউম বের করার জন্য কি করতে হবে? আমাদের প্লাজমার ভলিউমটা মেজার করতে হবে আগের এই সিস্টেমে, এবং হেমাটোক্রিটটা মেজার করতে হবে। এইভাবে আমরা কিন্তু ব্লাড ভলিউমটা মেজার করতে পারি। অথবা আমরা যদি এরপরে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ভলিউমটা মেজার করতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে? এমন কোনো ইন্ডিকেটর লাগবে যেটা ব্লাডেও মিশবে না, সেলের ভেতরেও যাবে না, শুধুমাত্র ইন্টারস্টিশিয়াল ফ্লুইডেই বিচরণ করবে। তো এটাও শুনেই বুঝতে পারছি যে এটা আসলে পসিবল না, ব্লাডে থাকবে না, এটা তো সম্ভব না। তো এই জন্য আমরা কি করি? আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা মেজার করি, সেখান থেকে প্লাজমার ভলিউমটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম মাইনাস প্লাজমা ভলিউম এই সূত্র দিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ভলিউমটা মেজার করতে পারি। তো এইভাবে আমরা বডি ফ্লুইডের বিভিন্ন কম্পার্টমেন্টের ভলিউম গুলো কিন্তু মেজার করতে পারি। বডি ফ্লুইড কম্পার্টমেন্ট সম্পর্কে কিছু জেনারেল টার্ম সম্পর্কে আমরা পরিচিত হই। একটা হচ্ছে অসমোসিস। অসমোসিস কি জিনিস আমরা আগে থেকেই জানি, যে দুইটা সলিউশন যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা পৃথক করা থাকে তাহলে ফ্লুইডের টেন্ডেন্সি থাকে লো কনসেন্ট্রেশন এরিয়া থেকে হাই কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যাওয়া। তো এই প্রসেসটাকে আমরা বলি অসমোসিস। অসমোলারিটি আমরা পড়েছিলাম যে 1 লিটার সলিউশনের মধ্যে কতগুলা, মানে কি অ্যামাউন্টে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আছে সেগুলোকে আমরা বলি অসমোলারিটি। আর আমরা অনেক সময় অসমোলালিটি শব্দটা পাই, তো এটা কি? এটা আসলে ওইটার মতোই, ওইটা ছিল অসমোলারিটি ছিল 1 লিটার সলিউশনের মধ্যে, আর অসমোলালিটি হবে 1 কিলোগ্রাম সলিউশনের মধ্যে। তাহলে আমরা যদি শুধুমাত্র ওয়াটারের কথা চিন্তা করি, ওয়াটারের ক্ষেত্রে কিন্তু 1 কেজি আর 1 লিটার এটা কিন্তু কোনো ডিফারেন্স প্রদর্শন করে না, সেই ক্ষেত্রে অসমোলারিটি সেম হয়। কিন্তু অন্যান্য ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু অসমোলারিটি আর অসমোলালিটি কিন্তু ডিফারেন্স হবে। তো আমরা সাধারণত অসমোলালিটি এই টার্মটা ব্যবহার করি না, আমরা সবসময় অসমোলারিটি এই টার্মটাই ব্যবহার করে থাকি। এবং অসমোলারিটি কি ডিনোট করে? 1 লিটার সলিউশনের মধ্যে কত অ্যামাউন্টে, অর্থাৎ কত অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আছে সেটাই কিন্তু ডিনোট করে। আচ্ছা, এরপরে আমরা দেখি প্লাজমা অসমোলারিটি, অর্থাৎ প্লাজমার ভিতরে কি অ্যামাউন্টে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আছে প্রতি লিটারে, সেটাই হচ্ছে প্লাজমা অসমোলারিটি। এবং এটা জেনারেলি নরমালি ভ্যালু হওয়ার কথা 282 মিলিঅসমোল পার লিটার, বাট আমরা রাউন্ড ফিগারে নেওয়ার জন্য এটাকে আমরা বলি 300 মিলিঅসমোল পার লিটার। এবং এই প্লাজমা অসমোলারিটি এটা কিন্তু হাইলি ফাংশনাল, অর্থাৎ আমাদের বডিতে
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্লাজমা অসমোলারিটি যদি বাই চান্স বেড়ে যায় তাহলে কিন্তু বডির সবগুলা ইলেকট্রোলাইট ব্যালেন্স ডিস্টার্ব হবে, এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স যদি ডিস্টার্ব হয় আমরা কিন্তু ডিহাইড্রেশনে ভুগতে পারি, আমাদের সেরেব্রাল ইডিমা হতে পারে, এরকম বিভিন্ন টাইপের সমস্যা হতে পারে। তারপরে কখনো প্লাজমা অসমোলারিটি যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে সেলগুলা শ্রিঙ্ক করতে পারে, প্লাজমা অসমোলারিটি যদি কমে যায় সেলগুলা কিন্তু সুয়েল করতে পারে। সেই ক্ষেত্রে এই প্লাজমা অসমোলারিটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি অসমোটিক প্রেসার। এই যে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স গুলা সলভেন্টকে ড্র্যাগ করে তার দিকে নিয়ে আসার জন্য যে প্রেসারটা ক্রিয়েট করে সেটাই হচ্ছে অসমোটিক প্রেসার। এরপরে তিনটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, আইসোটনিক, হাইপোটনিক আর হাইপারটনিক, অর্থাৎ টনিসিটির সাথে রিলেটেড। তো এটা আসলে কি ডিনোট করে? এটা হচ্ছে একটা সলিউশনের ভিতরে যদি আমরা সেলকে রেখে দিই তাহলে সেলটা হয় নরমাল থাকবে, যেরকম ছিল সেরকমই থাকবে, অথবা সে সুয়েল করতে পারে, অথবা সে শ্রিঙ্ক করতে পারে। যদি আমরা দেখি যে সেলটা আগের মতোই আছে সেক্ষেত্রে আমরা বুঝবো যে যে সলিউশনটা আমরা রেখেছি সেটা হচ্ছে আইসোটনিক। যদি আমরা দেখি যে সেলটা সুয়েল করছে সেই ক্ষেত্রে আমরা বুঝবো বাহিরের যে সলিউশনটা আছে সেটা কিন্তু হাইপোটনিক। আর যদি দেখি যে সেলটা শ্রিঙ্ক করছে তার মানে বাহিরের যে সলিউশন সেটা কিন্তু হাইপারটনিক, অর্থাৎ টনিসিটি সেলের থেকে বেশি। আর আইসোঅসমোলার, হাইপারঅসমোলার আর হাইপোঅসমোলার কি? সেলের যত বেশি অসমোলারিটি ঠিক তত অসমোলারিটির সলিউশনকে আমরা বলি আইসোঅসমোলার। হাইপারঅসমোলার হচ্ছে সেলের চাইতে বেশি, আর হাইপোঅসমোলার হচ্ছে সেলের চাইতে কম অসমোলারিটি। এটা আমরা প্লাজমার ক্ষেত্রেও কিন্তু বলতে পারি। তাহলে প্লাজমার সাথে আইসোটনিক কাকে বলবো? যে ফ্লুইডের অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। এটা কার ক্ষেত্রে হতে পারে? 9 গ্রাম পার ডেসিলিটারের কোন সোডিয়াম ক্লোরাইডের যে সলিউশন সেটার হতে পারে, অথবা 5 গ্রাম ডেক্সট্রোজেরও কিন্তু প্লাজমার সমান অসমোলারিটি থাকে, এই জন্য ওদেরকে আমরা বলি আইসোটনিক ফ্লুইড। তো এগুলো আমাদের ক্লিনিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিছু কেস দেখব যে আমাদের যে বডি ফ্লুইড সেখানে, অর্থাৎ প্লাজমার ভেতরে আমরা যদি আইসোটনিক ফ্লুইড দিই তাহলে কি হবে, হাইপোটনিক দিলে কি হবে, হাইপারটনিক দিলে কি হবে, অথবা আমরা যদি এগুলা লস করি সেই ক্ষেত্রে কি কি ডিসঅর্ডার দেখা যেতে পারে, এগুলা কিন্তু আমরা এখানে একটা অ্যারেঞ্জড ওয়েতে দেখার চেষ্টা করব। তো এট ফার্স্ট চিন্তা করি যে আইসোটনিক সলিউশন যদি আমরা বডিতে অ্যাড করি সেক্ষেত্রে কি হবে। নরমালি আমরা এটা একটা অসমোলারিটি ভার্সেস ভলিউমের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। গ্রাফ দেখে ভয় করার কিছু নাই, এটা আসলে সহজ একটা গ্রাফ। এই ব্লু কালারটা আমরা বুঝাচ্ছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং পিঙ্ক কালারটা বুঝাচ্ছি এক্সট্রা সেলুলার ফ্লুইড, এবং রেড কালারের এই জিনিসটা হচ্ছে আরবিসি। তো আমরা যদি অ্যাডমিনিস্টার করি গ্লুকোজ এবং নরমাল স্যালাইন, অনেক সময় এটা করা লাগে আমাদের যদি হাইপোভলিউমিক আমাদের যদি কোনো ভলিউম ডিসঅর্ডার দেখা যায়, অর্থাৎ ভলিউমটা যদি ব্লাড ভলিউম যদি কমে যায় সেক্ষেত্রে আমরা কখনো কখনো গ্লুকোজ অথবা নরমাল স্যালাইন অ্যাডমিনিস্টার করতে হতে পারে। তো বডির ভেতরে যদি নরমাল স্যালাইন, নরমাল আইসোটনিক গ্লুকোজ যদি অ্যাডমিনিস্টার করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ধরলাম যে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড যে প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড সেটার অসমোলারিটি ছিল 300। এখন আমরা যে সলিউশনটা দিলাম এর ভেতরে সেটাও 300, তাহলে অসমোলারিটির কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ 300 এর ভেতরে 300ই দিয়েছি। কিন্তু নতুন ফ্লুইড যেহেতু অ্যাড করছি তাহলে এটার ভলিউমটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, নো চেঞ্জ ইন অসমোলারিটি, কারণ 300 এর ভেতরে 300ই দিলাম তাহলে নো চেঞ্জ ইন অসমোলারিটি। তাহলে যেহেতু পুরাটা 300ই থাকবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডও 300, ইন্ট্রাসেলুলার ফ্লুইডও 300 এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডও 300, তাহলে কোনো ফ্লুইডের কোনো শিফট হবে না, অর্থাৎ ওয়াটার কোনো দিকেই যাবে না। এই জন্য এখানে বলা আছে নো ফ্লুইড শিফট বিটুইন এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্টারসেলুলার ফ্লুইড। শুধুমাত্র নতুন ফ্লুইড যেহেতু এখানে আসবে এই জন্য ভলিউমটা এক্সপ্যান্ড করবে, ভলিউমটা আমরা দেখছি এক্সপানশন, আইসোটনিক ভলিউম এক্সপানশন বলা হয় এটাকে। অর্থাৎ গ্রাফে আমরা দেখতে পাবো যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা বেড়ে যাবে, কিন্তু ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউমটা কিন্তু নরমালি থাকবে। হেমাটোক্রিটটা ডিক্রিজ করবে, এটার কারণটা কি? হেমাটোক্রিট মানে আমরা বলছিলাম যে ব্লাডের যে ফ্র্যাকশনটা আরবিসি দ্বারা অকুপাই করা থাকে। এখন যেহেতু প্লাজমার ভলিউমটা বেড়ে যাবে, যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম বেড়ে যাচ্ছে, প্লাজমার ভলিউম বেড়ে যাবে, তার মানে ব্লাড ভলিউম বেড়ে যাবে। ব্লাড ভলিউম বেড়ে যাবে কিন্তু আরবিসির ভেতরের ভলিউম কিন্তু সেম থাকবে, কারণ আরবিসির ভেতরের ফ্লুইডের অসমোলারিটিও 300, বাহিরের অসমোলারিটিও 300, তার মানে কোনো ফ্লুইড যাওয়া আসা করবে না, আরবিসি শ্রিঙ্কও করবে না, সুয়েলও করবে না, ফলে আরবিসির যা ভলিউম ছিল তাই থাকবে, শুধুমাত্র প্লাজমার ভলিউমটা বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে। এখন তাহলে ব্লাডের যে ফ্র্যাকশনটা আরবিসি দ্বারা অকুপাই করা থাকে সেটা অবশ্যই কমে যাবে, কারণ আরবিসি আগে যা জায়গা দখল করছিল তাই আছে, টোটাল ব্লাডের জায়গাটা বেড়ে গেছে, তার মানে বড় একটা রুমে আরবিসি ছোট জায়গায় বসে আছে, তার মানে তার দ্বারা অকুপাইকৃত জায়গা কত কমে গেল। এই জন্য এখানে আমরা বলছি ডিক্রিজ ইন হেমাটোক্রিট।
কিন্তু এটা যদি আমরা দেখি, মানে একজনকে আমরা স্যালাইন দেওয়ার পরে দেখা যাচ্ছে আরবিসি এটা হেমাটোক্রিটটা মেজার করে দেখছি যে কমে গেল, এটাকে কিন্তু কখনো অ্যানিমিয়া ভাবা যাবে না। কারণ কি, কারণ আমরা এটা আসলে স্বভাবতই হওয়ার কথা, আমরা বুঝতে পারবো যে আসলে প্লাজমার ভলিউমটা কমে গেছিল, এখন প্লাজমার ভলিউমটা নর্মাল হয়ে গেছে বা বেড়ে গেছে, এই জন্য হেমাটোক্রিটটা এখন বেশি দেখাচ্ছে, আসলে এটা অ্যানিমিয়া না। এরপরে ব্লাডের ভেতরে যেসব প্লাজমা প্রোটিন ছিল প্লাজমার ভেতরে, সেগুলো কিন্তু ডাইলিউটেড হয়ে যাবে, কারণ প্লাজমার ভলিউমটা বেড়ে যাবে, প্লাজমাতে জায়গা বেড়ে যাবে, বড় জায়গায় এখন কম প্লাজমা প্রোটিন থাকবে, তার মানে ডাইলিউট হয়ে গেল, লঘু হয়ে গেল। আর ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে, কারণ ব্লাড প্লাজমা একই ভেসেলের ভেতরে বেশি পরিমাণে প্লাজমা আছে, এখন বেশি পরিমাণে প্লাজমা যদি থাকে তাহলে জায়গা একই কিন্তু প্লাজমা বেশি, ফলে চাপাচাপি বেড়ে যাবে, অর্থাৎ প্রেশার বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে অ্যাডিং আইসোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন যদি আমরা কখনো অ্যাড করি বা করতে হয়, সেই ক্ষেত্রে এই কয়েকটা এফেক্ট আমরা দেখতে পাবো। এরপরে আমরা যদি কখনো আইসোটোনিক সলিউশন লুজ করি, অর্থাৎ হারিয়ে ফেলি বডি থেকে, এটা কেন হতে পারে? এটা ডায়রিয়ার কারণে হতে পারে, ভমিটিং এর কারণে হতে পারে, ব্লিডিং এর কারণে হতে পারে, হেমোরেজের কারণে হতে পারে। কারণ এই কয়েকটা কেজে কি হবে, এই কয়েকটা কেজে আমরা সলিউটও হারাবো, সলভেন্টও হারাবো। এই সবগুলা জিনিস যদি আমরা হারাই ফেলি, তার মানে কি আইসোটোনিক সলিউশন হারাবো। আইসোটোনিক সলিউশন যদি হারাই ফেলি, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড ছিল, সেখান থেকে আইসোটোনিক ফ্লুইড হারালো, 300 ভেতর থেকে 300 হারালো, মানে 300 ফ্লুইড গুলা কিন্তু হারাই গেল। তাহলে কি এখানে অসমোলারিটির কোনো চেঞ্জ হবে? কোনোই চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি নো চেঞ্জ ইন অসমোলারিটি। এট ফার্স্ট আমরা বলবো নো চেঞ্জ ইন অসমোলারিটি। আর তার মানে এর ভেতরের কম্পার্টমেন্টে 300 অসমোলারিটি থাকবে, ইন্টারসেলুলার ফ্লুইডের অসমোলারিটিও 300, ফলে কোনো ফ্লুইড কিন্তু শিফট করবে না। এই জন্য এখানে বলা আছে নো ফ্লুইড শিফট বিটুইন ইসিএফ এন্ড আইসিএফ। ফলে কি হবে, আমরা যেহেতু লস করছি ভলিউমটা, সেই জন্য এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কিন্তু কমে যাবে, এবং এটাকে আমরা বলবো আইসোটোনিক ভলিউম কন্ট্রাকশন। এবং এই ক্ষেত্রে আমাদের হেমাটোক্রিটটা কিন্তু বেড়ে যাবে। কারণ কি, হেমাটোক্রিট বাড়ার একটা কারণ সেটা হচ্ছে ব্লাডের জায়গাটা কমে গেল, আরবিসি আগের জায়গায় দখল করছে কিন্তু ব্লাডের ভলিউমটা কমে গেছে, অর্থাৎ ঘরটা ছোট হয়ে গেছে, কিন্তু মানুষগুলা কিন্তু আগের মতোই জায়গা দখল করছে। তার মানে কি, ওই মানুষ কর্তৃক অকুপাইকৃত জায়গার পরিমাণটা বেশি, ঘরের বেশি জায়গা আরবিসি দখল করে ফেলছে, তার মানে হেমাটোক্রিটটা বেশি। কিন্তু এই বেশি হেমাটোক্রিট দেখে কিন্তু আমরা পলিসাইথেমিয়া ভাবতে পারবো না। এটা আসলে হওয়ারই কথা, মানে ডায়রিয়ার পরে হেমাটোক্রিটটা বেড়ে যেতে পারে, ভমিটিং এর পরে হেমাটোক্রিটটা বেড়ে যেতে পারে, কিন্তু এটা দেখে কেউ যেন না ভাবে যে এটা হচ্ছে একটা পলিসাইথেমিয়া। তো এরপরে আমরা বলতে পারি যে প্লাজমা প্রোটিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। কারণ কি, প্লাজমা প্রোটিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু প্লাজমার জায়গাটা কমে গেল, ফলে এর ভিতরের প্লাজমা প্রোটিনটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে, অর্থাৎ কনসেন্ট্রেটেড হয়ে যাবে। আর আর্টারিয়াল ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে, কারণ ভেসেলের জায়গা ঠিকই আছে কিন্তু এর ভিতরে প্লাজমার ভলিউম কমে গেল, অর্থাৎ ভেতরে যারা আছে তারা অনেক কম জায়গা দখল করছে, চাপাচাপি কম হবে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কখনো ডায়রিয়া, ভমিটিং, ব্লিডিং, হেমোরেজ হয়, এটা কেন হচ্ছে? আইসোটোনিক সলিউশন লুজ করার কারণে। এদের এই লসটা যদি আমরা মিটাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আইসোটোনিক সলিউশন। এরপরে আমরা যদি বডির ফ্লুইডের ভেতরে হাইপারটনিক সলিউশন অ্যাড করি অথবা সলিউট অ্যাড করি, অর্থাৎ কেউ যদি খুব বেশি পরিমাণে সোডিয়াম ক্লোরাইড খেয়ে ফেলে অথবা যে কোনো প্রকৃতির সলিউট যদি খাওয়া হয় খুব বেশি পরিমাণে, তাহলে কিন্তু হাইপারটনিক সলিউশন খাওয়া হচ্ছে এরকম বুঝাবে, অর্থাৎ ব্লাডের ভেতরে সলিউটের পরিমাণ বেড়ে যাবে। ব্লাডের ভেতরে সলিউটের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি বেড়ে যাওয়া, কারণ সলিউট বেড়ে যাওয়া মানেই অসমোলারিটি বেড়ে যাওয়া। তার মানে কি হবে? এট ফার্স্ট আমরা দেখব ইনক্রিজ ইন অসমোলারিটি, এবং এই অসমোলারিটি ইনক্রিজ ডিনোট করবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ইনক্রিজ ডিনোট করবে। এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি বেড়ে যাবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি বেশি এবং সেলের ভেতরের ইন্টারসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কম। আর ফ্লুইডের একটা ধর্ম থাকে যে কম অসমোলারিটির এরিয়া থেকে বেশি অসমোলারিটির এরিয়ার দিকে ড্র্যাগ করে চলে যাওয়া। তার মানে ফ্লুইডটা সেল মেমব্রেন ভেদ করে এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে আসবে, ফলে দুইটারই কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু কমতে থাকবে, আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু বাড়তে থাকবে, কারণ সেলের ভেতর থেকে পানিটা বের হয়ে আসছে। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের থেকে এখানে ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউমটা কম আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা বেশি। আর যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভেতরে আমরা সলিউট অ্যাড করেছিলাম অথবা হাইপারটনিক সলিউশন অ্যাড করেছিলাম, এই জন্য অসমোলারিটি কিন্তু বেড়ে যাবে। এবং ইন্টারসেলুলার ফ্লুইডের অসমোলারিটিটা আগের মতোই ছিল, কিন্তু সে যখন ওকে ওয়াটারটা দিতে থাকবে তখন কিন্তু তার অসমোলারিটিটা বেড়ে যাবে।
ফলে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে দেখতে পাবো এবং টোটাল ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার দুইজনেরই অসমোলারিটি আমরা বেড়ে যেতে দেখব। এই জন্য এখানে দেখাচ্ছি আমরা যে ইনক্রিজ ইন অসমোলারিটিটা বেড়ে গেল, আর ফ্লুইডটা শিফট করবে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, এবং এই যে ভলিউম এক্সপানশন হলো এটাকে আমরা বলি হাইপারটনিক ভলিউম এক্সপানশন। এবং এটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে এটা একটা ভলিউম ডিসঅর্ডার হিসেবে আমরা দেখতে পাবো, এবং এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা কিন্তু হাইপোটনিক যে ফ্লুইড আছে সেটা কিন্তু বডির ভিতরে অ্যাডমিনিস্টার করতে হবে। হাইপোটনিক ফ্লুইড হিসেবে আমরা কি দিতে পারি? ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। আর আমাদের হেমাটোক্রিটটা কিন্তু ডিক্রিজ করবে। এক্ষেত্রে হেমাটোক্রিট ডিক্রিজের দুইটা কারণ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে যেহেতু অসমোলারিটি এখানে বেড়ে যাবে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, আরবিসির ভেতরে অসমোলারিটি কিন্তু 300 ছিল, আর এখানে অসমোলারিটি বেশি হয়ে গেল, তাহলে ফ্লুইডের একটা ধর্ম থাকে কম থেকে বেশির দিকে যাওয়া। তার মানে আরবিসির ভেতরের যে ফ্লুইড গুলা সেগুলাও কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডে বের হয়ে আসবে, ফলে আরবিসিটা কিন্তু শ্রিঙ্ক করতে থাকবে। তার মানে আরবিসি কর্তৃক দখলকৃত জায়গা কিন্তু কমতে থাকবে, যেহেতু সে শ্রিঙ্ক করছে, সংকুচিত হয়ে যাচ্ছে, তাহলে তার জায়গা কমে গেল, ফলে তার যে হেমাটোক্রিটটা সেটা কিন্তু কমে যাবে। আরেকটা কারণে হেমাটোক্রিট কমবে, সেটা হচ্ছে টোটাল ব্লাড ভলিউমটা তো বেড়ে গেল, মানে এখন যে রুমে আরবিসিটা অবস্থান করছিল সেই রুমের জায়গাটাও বেড়ে যাবে, ফলে হেমাটোক্রিট কমে যাবে। প্লাজমা প্রোটিনটা ডাইলিউট হয়ে যাবে, কারণ জায়গাটা বেড়ে যাচ্ছে, বেশি জায়গায় কম প্লাজমা প্রোটিন মানে ডাইলিউটেড। আর্টেরিয়াল ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তার কারণ হচ্ছে ভলিউমটা বেড়ে গেল, ভলিউম বেড়ে গেল কিন্তু আমাদের যে ক্যাপিলারি তারপরে ভাস্কুলেচার যেগুলা সেগুলার ভলিউম সেগুলার কিন্তু ঠিক অ্যামাউন্টেই আছে, কিন্তু ভেতরের প্লাজমার পরিমাণটা বেড়ে গেল। জিনিস বেড়ে গেলে চাপাচাপি বেড়ে যায়, অর্থাৎ প্রেশারটা বেড়ে যাবে। আমরা যদি কখনো হাইপারটনিক সলিউশন অথবা সলিউট লুজ করতে থাকি, যেমন এটা হয় কখন অ্যাডিসনস ডিজিজে অথবা এমন কোন অটো ইমিউন ডিজিজ, এমন কোন অটো ইমিউন ডিজিজে যেখানে সেরেব্রাল অ্যাড্রেনাল কর্টেক্সে প্রবলেম হবে, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা হাইপারটনিক সলিউশন লস হতে থাকে বডি থেকে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা জানি আমাদের যে অ্যাড্রেনাল কর্টেক্স আছে সেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটারকে রিটেন্ট করে রাখা, এবং সোডিয়াম এবং ওয়াটার যদি রিটেন্ট আমরা না করতে পারি, ধরে রাখতে না পারি, সেই ক্ষেত্রে কি হবে? ইউরিন দিয়ে কিন্তু সোডিয়াম ওয়াটার এইসব কিন্তু বের হয়ে যাবে, ফলে আমাদের বডির যে সলিউট গুলা সেগুলো আমরা লস করতে থাকবো, এবং বডির যে এক্সট্রাসেলুলার ফ্লুইড সেটা সলিউট কমে যাবে। সলিউট কমে গেলে কি হবে? অসমোলারিটিটা কমে যাবে। অর্থাৎ অ্যাডিসনস ডিজিজ, অটোইমিউন ডিজিজ এবং টিউবারকুলোসিস এসব ক্ষেত্রে আমরা হাইপারটনিক সলিউশন বডি থেকে হারাতে থাকবো। হারালে এফেক্টটা কি হবে? এফেক্টটা এট ফার্স্ট অসমোলারিটি ডিক্রিজ করবে। আমরা দেখতে পাচ্ছি অসমোলারিটি এই ক্ষেত্রে কমে গেছে। অসমোলারিটি যদি ডিক্রিজ করে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কম, ইন্টারসেলুলার ফ্লুইডের অসমোলারিটি বেশি, আগের মতোই আছে। ফলে কি হবে? আমরা জানি ফ্লুইডের ধর্মই হচ্ছে কম থেকে বেশির দিকে যাওয়া। এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি যেহেতু কম, তাহলে ওয়াটারটা কোন দিকে যাবে? এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলার ফ্লুইডের দিকে যাবে। ফলে যেটা হবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কিন্তু কমতে থাকবে, আর ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউমটা কিন্তু বাড়তে থাকবে। ফলে আমরা এখানে দেখাচ্ছি যে ফ্লুইড শিফট ফ্রম এক্সট্রাসেলুলার ফ্লুইড টু ইন্টারসেলুলার ফ্লুইড, এবং এটাকে আমরা বলবো হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। তার মানে এক্ষেত্রে হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন হবে। কেন ভলিউম কন্ট্রাকশন বলছি? কারণ এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু কমে গেল। কেন এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কমে যাওয়াকে আমরা কন্ট্রাকশন বলছি? এক্ষেত্রে তো ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউমটা বেড়ে যাচ্ছে, তারপরেও আমরা কিন্তু সবসময় এক্সট্রাসেলুলার ফ্লুইডে কি হচ্ছে সেটার দিকে রাখি, কারণ এক্সট্রাসেলুলার ফ্লুইডটাকেই বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়, এবং বডির যত কাজকর্ম আছে সবগুলা কিন্তু এই এক্সট্রাসেলুলার ফ্লুইডের উপরেই নির্ভর করে, ইন্টারসেলুলার ফ্লুইডের উপরে তেমন নির্ভর করে না। এই জন্য এটাকে আমরা বলি হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। এক্ষেত্রে হেমাটোক্রিটটা কিন্তু বেড়ে যাবে। তার কারণ কি? আমরা দেখেছিলাম যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কমে গেছিল। এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি যখন কমে যাবে, আরবিসির ভেতরের অসমোলারিটি কিন্তু আগের মতোই থাকবে, ফলে আরবিসির ভেতরের অসমোলারিটি বেশি, বাহিরের অসমোলারিটি কম। তার মানে বাহির থেকে আরবিসির ভেতরে ফ্লুইডটা শিফট করতে থাকবে, ফলে আরবিসিটা কিন্তু সুয়েল করবে। তাহলে আরবিসিটা যদি সুয়েল করে সেই ক্ষেত্রে আরবিসি কর্তৃক জায়গা দখল কিন্তু বেড়ে যাবে, আর হেমাটোক্রিটটা তো জায়গা দখলটাই নির্দেশ করে, এই জন্যই হেমাটোক্রিটটা এই ক্ষেত্রে বেড়ে যাবে। প্লাজমা প্রোটিনটা আরো কনসেন্ট্রেটেড হয়ে যাবে, কারণ এক্ষেত্রে টোটাল ব্লাড ভলিউমটা কমে গেছে, এবং যেহেতু টোটাল ব্লাড ভলিউমটা কমে গেছে, ভাস্কুলেচারের পরিমাণ আগের মতোই আছে, অর্থাৎ বেশি পরিমাণে আর্টারি ভেন এগুলোর মধ্যে খুব কম পরিমাণে ব্লাড আমরা দেখতে পাবো, ফলে
কম ব্লাডের কারণে চাপাচাপি কম হবে, অর্থাৎ প্রেশারটা কমে যাবে। তাহলে এরকম যে পেশেন্টের আমরা দেখতে পাবো যে হাইপার অসমোলার ফ্লুইড তার দেহ থেকে লস হয়েছে, তাদেরকে আমরা কিন্তু সোডিয়াম কন্টেইনিং ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হবে। এরপরে আমরা দেখব যে হাইপোঅসমোলার ফ্লুইড যদি আমরা অ্যাড করি অথবা সলভেন্ট যদি আমরা অ্যাড করি সেই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ আমরা যদি কখনো খুব বেশি পরিমাণে পানি খেয়ে ফেলি অথবা প্লাজমার অসমোলারিটির চাইতে কম অসমোলারিটির ফ্লুইড যদি আমরা খাই বেশি পরিমাণে, অথবা আমাদের যদি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন সিক্রিশনটা বেড়ে যায়, এই সব ক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা দেখা যেতে পারে। এক্ষেত্রে কি হবে, আমরা হাইপোঅসমোলার ফ্লুইড খেলাম অথবা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন সিক্রিশন বেড়ে গেল। হাইপোঅসমোলার ফ্লুইড যদি আমরা খাই সেই ক্ষেত্রে কি হবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে আমরা হাইপোঅসমোলার ফ্লুইড অ্যাড করলাম, তার মানে 300-র ভেতরে আমরা হয়তোবা 100 অ্যাড করলাম, তাহলে দুজন ইকুইলিব্রেট করার মাধ্যমে কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে অসমোলারিটি সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ কম অসমোলারিটির ফ্লুইড যদি আমরা এর ভিতরে ঢুকাই তাহলে টোটাল এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটিটা কমে যাবে। আবার এক্সেস এডিএইচ যদি সিক্রিশন হয়, অ্যান্টিডায়ুরেটিক হরমোনের কাজই হচ্ছে বেশি ওয়াটার ধরে রাখা। প্রিন্সিপাল সেলে সে কি করে, বেশি ওয়াটার ধরে রাখে। এখন বেশি ওয়াটার ধরে রাখলে কি হবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কিন্তু বেড়ে যাবে। এখন এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কিন্তু কমে যাবে। এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি যদি কমে যায় তাহলে ফার্স্ট ইফেক্ট হচ্ছে ডিক্রিজ ইন অসমোলারিটি, সেকেন্ড ইফেক্ট হচ্ছে অসমোলারিটি যদি এর ভিতরে কমে যায়, ইন্টারসেলুলার ফ্লুইডের ভিতরে অসমোলারিটি সেমই আছে, তাহলে ফ্লুইডের ওয়াটার বা সলভেন্টের ধর্ম হচ্ছে কম থেকে বেশির দিকে যাওয়া, তার মানে ফ্লুইডের মুভমেন্ট হবে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলার ফ্লুইডের দিকে। এবং এই যে কন্ট্রাকশনটা, ফ্লুইড যেহেতু চলে গেল এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে, তার মানে এই কম্পার্টমেন্টটা কন্ট্রাক্ট করবে এবং এই কন্ট্রাকশনটাকে আমরা বলবো হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। এবং আমরা সবসময় এক্সট্রাসেলুলার ফ্লুইডে কি হচ্ছে সেটার দিকে দেখবো, ইন্টারসেলুলার ফ্লুইডে কি হচ্ছে সেটার দিকে আমরা দেখবো না। আর এই ক্ষেত্রে আমাদের হেমাটোক্রিট কিন্তু বেড়ে যাবে। হেমাটোক্রিট কেন বেড়ে যাবে, কারণ আমরা হাইপোঅসমোলার ফ্লুইড দিয়েছি, তার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি যেহেতু কমে গেছে, আরবিসির ভেতরের অসমোলারিটি কিন্তু বেশিই ছিল। তো ফ্লুইডের ধর্ম হচ্ছে কম থেকে বেশির দিকে যাওয়া, তার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড বা প্লাজমা থেকে আরবিসির ভেতরে ফ্লুইড চলে যাবে, ফলে আরবিসিটা সুয়েল করবে, তার মানে আরবিসির ভলিউম বেড়ে যাবে। আর আরবিসির ভলিউম যেটা অকুপাই করে সেটাই কিন্তু হেমাটোক্রিট, যেহেতু ভলিউম বেড়ে গেল তার মানে হেমাটোক্রিটটাও বেড়ে যাবে। আর যেহেতু আমাদের প্লাজমার কনসেন্ট্রেশন ভলিউমটা কমে গেল, সেহেতু টোটাল প্লাজমার জায়গাটা কমে গেল, ফলে প্লাজমা প্রোটিনেরটা কিন্তু আরো বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে। আর যেহেতু প্লাজমাটা কমে গেল এবং ব্লাড ভেসেল আগের জায়গাতেই আছে, ব্লাড ভেসেলের ভেতরের জায়গাগুলো সব সেমই আছে, সেম জায়গার ভেতরে কম পরিমাণের প্লাজমা থাকবে, অর্থাৎ চাপাচাপি কমে যাবে এবং আর্টেরিয়াল ব্লাড প্রেশার এক্ষেত্রে আমরা বলবো ডিক্রিজ করেছে। তো কখনো যদি আমরা হাইপোঅসমোলার ফ্লুইড অ্যাড করি, এটা কখন হয়, এক্সেস এডিএইচ যদি থাকে বডির ভেতরে অথবা আমরা যদি খুব বেশি পানি খেয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হাইপোঅসমোলার ফ্লুইডটা সরানোর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ হাইপোঅসমোলার ফ্লুইডটা যে কোনো ভাবে বডি থেকে সরাই ফেলতে হবে, অথবা কোনোভাবে বডির ভেতরে কিন্তু খুব বেশি পরিমাণে সলিউট দিয়ে দিতে হবে যাতে এই হাইপোঅসমোলার ফ্লুইড গুলা নিউট্রাল হয়ে যায়। এরপরে আমরা দেখি কোনো কারণে আমরা যদি হাইপোঅসমোলার ফ্লুইড অথবা সলভেন্ট যদি লস করি, এটা কখন হবে, সুয়েটিং যদি হয় খুব বেশি পরিমাণে, সেই ক্ষেত্রে আমরা কি করব, হাইপোঅসমোলার ফ্লুইড লস করব। সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, হাইপোঅসমোলার ফ্লুইড যদি আমরা লস করি, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভেতর থেকে হাইপোঅসমোলার ফ্লুইড চলে গেল, অর্থাৎ ওয়াটারটা চলে গেল। এখন ওয়াটার যদি চলে যায়, এর ভেতরে সলিউটের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ আগের যা সলিউট ছিল সেটাই থাকবে, কিন্তু সলভেন্টের পরিমাণ কমে যাবে। সলভেন্টের পরিমাণ কমে যাওয়া মানে এর ভেতরটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাওয়া। কনসেন্ট্রেটেড হয়ে গেলে কি হবে, অসমোলারিটি বেড়ে যাবে। অসমোলারিটি যদি বেড়ে যায়, ইন্টারসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কম আগের মতোই আছে, আর এখানে অসমোলারিটি বেড়ে গেছে, তার মানে ফ্লুইড কি হবে, ইন্টারসেলুলার স্পেস থেকে এক্সট্রাসেলুলার স্পেসের দিকে চলে আসবে, ফলে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু বেড়ে যাবে আর ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু কমে যাবে। তো এট ফার্স্ট ইফেক্ট হচ্ছে অসমোলারিটি বেড়ে যাবে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, ফ্লুইডটা ইন্টারসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে শিফট করবে, হাইপারটনিক ভলিউম এক্সপানশন হবে। যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা বেড়ে গেল, এটাকে আমরা বলি ভলিউম এক্সপানশন এবং হাইপারটনিক ভলিউম এক্সপানশন। এবং এক্ষেত্রে হেমাটোক্রিট কিন্তু কমে যাবে। হেমাটোক্রিট কেন কমবে, কারণ আমরা জানি আমরা হাইপোঅসমোলার ফ্লুইড লস করেছি, ফলে এক্সট্রাসেলুলার ফ্লুইড স্পেসের অসমোলারিটি কিন্তু বেড়ে গেছে, ফলে আরবিসির ভেতরের যে ওয়াটার ছিল সে দেখবে বাহিরে অসমোলারিটি বেশি, ভেতরে অসমোলারিটি কম, ফ্লুইড তখন কম থেকে বেশির দিকে যাবে, অর্থাৎ আরবিসির ভেতরের ফ্লুইড গুলা বেরিয়ে আসবে, ফলে আরবিসিটা কিন্তু শ্রিঙ্ক করবে। আরবিসি যখন শ্রিঙ্ক করবে তখন আরবিসির ভলিউম কমে যাবে, ফলে হেমাটোক্রিটটাও কিন্তু কমে যাবে। এবং যেহেতু এক্ষেত্রে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা বেড়ে গেল,
বেশি জায়গাতে প্লাজমা প্রোটিনগুলো কিন্তু অনেক বেশি ডাইলিউটেড হয়ে যাবে এবং এখানে ডাইলিউটেড হবে অর্থাৎ লঘু, এবং আর্টারিয়াল ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে। কেন? কারণ ব্লাড ভলিউম বেড়ে গেল। আগের সেম আর্টারি ভেনেই কিন্তু বেশি পরিমাণের ব্লাড, বেশি পরিমাণের প্লাজমা, ফলে একই জায়গাতে বেশি জিনিস থাকার কারণে চাপাচাপি বেড়ে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে। তো আমাদের যদি কখনো এরকম খুব বেশি পরিমাণে সোয়েটিং হয়, তাহলে এই হাইপসমোলার ফ্লুইড আমরা লস করব, এবং এই ফ্লুইড লসটাকে যদি আমরা কাভার আপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের বডির ভিতরে কিন্তু হাইপসমোলার ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হবে। সেক্ষেত্রে আমরা ডেক্সট্রোজিন অ্যাকোয়া দিতে পারি। এইভাবে কিন্তু আমরা ভলিউম ডিসঅর্ডার গুলোকে ঠিক করতে পারি। তো এই ছিল আমাদের ভলিউম এন্ড অসমোলারিটি চেঞ্জেস ইন বডি ফ্লুইড কম্পার্টমেন্টস। ধন্যবাদ সবাইকে।